ছোট থেকেই ভয় জিনিসটা সিন্ধুকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াতো, কখনো ভূতের ভয় তো কখনো মৃত্যু ভয়। তবে বড় হতে হতে সে যখন একটা ছেলেকে ভালোবেসে ফেলে তখন আবার যোগ হয় তাকে হারিয়ে ফেলার ভয়। আর একদিন যখন ছেলেটা সত্যি সত্যি হারিয়ে যায় তখন তো সিন্ধু একেবারে ভেঙে পড়ে। তাকে খুঁজতে খুঁজতে একটা সময় তার আশ্রয় হয় পাগলা গারদে। তবে এই সবকিছু কি আসলেই বাস্তব নাকি সবটাই ছিল সিন্ধুর কল্পনা? চলুন সেটাই দেখে আসা যাক আজকের গল্প ফিয়ারে। শুরুতেই আমাদেরকে একটি মেন্টাল অ্যাজাইলাম দেখানো হয়। এই অ্যাজাইলামের ওয়ার্ডেন সব সেলে গিয়ে রোগীদের ঘুম থেকে তুলে দিচ্ছিল, কিন্তু এসব করতে করতে একটা সেলে গিয়ে সে বেশ বিরক্তি প্রকাশ করে, কারণ এই সেলে একা একটি মেয়ে থাকে। তার একার জন্য ওয়ার্ডেনকে এখানে আসতে হয়। এই মেয়েটিকে আলাদা সুবিধাও দেয়া হয়। তো দেখা যায় ওই সেলের মেঝেতে একটি মেয়ে পড়ে রয়েছে। এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয়। আমরা সিন্ধুকে দেখি, যার হঠাৎই ঘুম ভেঙে যায়। তাকে আমরা এক বিলাসবহুল ঘরের আরামদায়ক বিছানায় পাই। সেখান থেকে সে বের হলেই তার আঙ্কেল আন্টি আর কাজিনদের সাথে তার দেখা হয়। তখনই তার আন্টি তাকে জিজ্ঞেস করে সে কি ব্রেকফাস্ট খাবে। সে তাকে তৈরি করে দিচ্ছে, কিন্তু সিন্ধু বলে তার কোনো প্রয়োজন নেই, সে নিজেই খাবার তৈরি করে নিবে। বোঝাই যায় তাদের সবার মধ্যে বেশ ভালো বন্ডিং। আর সিন্ধুকে দেখে বোঝাই যায় যে সে তার নিজের কাজ করতে বেশ ভালোবাসে। তো এরপরই সে চলে যায় রান্নাঘরে, আর দেখা যায় এক বাটি কর্নফ্লেক্স নিয়ে বসে সে। এরপর আমরা আবারও সিন্ধুকে সেই মেন্টাল অ্যাজাইলামে দেখি। তো দেখা যায় যে যেই সিন্ধু বিলাসবহুল বাড়িতে নিজের পছন্দ মতো খাবার নিয়ে খেত, সে এখন মানসিক রোগীদের সাথে বসে খাবার খাচ্ছে, তাও অ্যাজাইলামের দেওয়া সামান্য খাবার। এখানে আমাদের একই সাথে সিন্ধুর মেন্টাল অ্যাজাইলামের জীবন ও সুস্থ থাকাকালীন জীবন পাশাপাশি দেখানো হচ্ছে। তো মেন্টাল অ্যাজাইলামে সে আশেপাশের সব রোগীকে জিজ্ঞেস করতে থাকে যে তাদের মধ্যে কেউ কি সম্পদকে দেখেছে, কিন্তু দেখা যায় কেউ তো তার কথার জবাব দেয় না। সেখানে তো সবাই মানসিকভাবে অসুস্থ, তাই কেউ তার কথা বুঝতেই পারে না। তো এই সম্পদকে তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। দেখা যায় সিন্ধু খাবার ঘর থেকে বের হয়ে বাগানে চলে যায়, আর সবাইকে ঠিক একই প্রশ্ন করতে থাকে। একটা মেয়ে তখন তাকে বলে সম্পত্তি তো তাকে এখানে এনে ভর্তি করিয়েছে, আর অন্য একজন মেয়ে বলে তার কাউকেই বিশ্বাস করা উচিত না। কেউ আবার বলছিল সম্পদের খবর দিলে সে তাকে কি দিবে। সিন্ধু তখন মনে মনে বলে সম্পদ তাকে বলেছিল সারা জীবন একসাথে থাকবে, তাহলে সে তার সাথে এমনটা কেন করলো? তো এখানে বোঝাই যায় যে সম্পদ তার ভালোবাসার মানুষ ছিল। তো সিন্ধু স্বাভাবিক জীবনে যখন কমপ্লেক্সের বাটি নিয়ে বসেছিল তখনই কলিং বেল বেজে ওঠে। কেউ একজন বড় একটি ফুলের তোড়া তার জন্য পাঠিয়েছে, আর দেখা যায় এটা আর অন্য কেউ না, তার বয়ফ্রেন্ড সম্পদ পাঠিয়েছে। সে তো এটা দেখে খুব খুশি হয়ে যায়। তো সে ফুলের তোড়া নিয়ে ঘরে ফিরে আসতেই দেখে মাত্র সে যেই কর্নফ্লেক্সের বাটি রেখেছে তা সেখানে নেই। এটা দেখে তো সে বেশ অবাক হয়। হঠাৎ তখন তার মনে হতে থাকে তার পেছনে বুঝি কেউ আছে। সিন্ধু তো এতে বেশ ভয় পেয়ে যায়। যাক, তো সিন্ধু এরপর তার আঙ্কেল আন্টিকে বলে যে সে বিন্দুর সাথে একটু শপিং করতে যাচ্ছে। এই বিন্দু হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড। তো সিন্ধুর বাইরে যাওয়ার কথা শুনে তার কাজিনরা তাকে বলতে থাকে যে সে যেন তাদের কেউ নিয়ে যায়, কিন্তু সিন্ধু বলে না, সে শুধুমাত্র বিন্দুর সাথেই যেতে চায়। এখান থেকে দৃশ্য চলে যায় সিন্ধুর ছেলেবেলায়। সিন্ধুকে আমরা তার মায়ের সাথে খেলতে দেখি। আমরা বুঝতে পারি এই গল্পে আমাদের সিন্ধুর জীবনের তিনটি সময় পর্যায়ক্রমে দেখানো হবে। একটি স্বাভাবিক জীবন, একটি সিন্ধুর মানসিক হাসপাতালের জীবন, এবং একটি সিন্ধুর ছেলেবেলা। ছেলেবেলায় সিন্ধুর মা তাকে খাবার খাইয়ে দিচ্ছিল। তো খেতে খেতেই সে তার মাকে জিজ্ঞেস করে, আচ্ছা মা, ভূত প্রেত কি সত্যি সত্যি আছে? সিন্ধুর মা বলে, হ্যাঁ ভূত আছে, তো সে না খেলে সত্যি সত্যি ভূত চলে আসবে। আমরা সবাই সাধারণত বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য এরকম ভূতের কথা বলে থাকি। সিন্ধুর মাও তাকে সেই একইভাবে ভূতের কথা বলছিল। সিন্ধু তখন আবারও জিজ্ঞেস করে, আচ্ছা মা, সত্যিই কি ভূত আমাকে নিয়ে যাবে? সিন্ধুর মা তখন জানায় যে তার কথা না শুনলে তো নিয়েই যাবে। এবার তো দেখা যায় সিন্ধুর মনের মধ্যে ভয় ঢুকে যায়। সেই সবকিছু একদম সত্যি বলে ধরে নেয়। ঠিক তখনই দুটো বাচ্চা মেয়ে তাদের বাড়ির সামনে আসে। বাচ্চাগুলো তাকে বলে তারা নতুন এসেছে, তাদের কোনো বান্ধবী নেই। সিন্ধুও তখন বলে তারও কোনো বান্ধবী নেই। তো এরপরই সে তাদের বলে যে সে তাদেরকে তার বোনের সাথে পরিচয় করিয়ে দিবে, তাহলে তারা সবাই বন্ধু হয়ে যাবে। তারপরে আমরা তার বোন ইন্দুকে দেখি। তারা দুজন বেশিরভাগ সময় একসাথেই থাকতো। সিন্ধু তো সব কিছুতে বেশ ভয় পায়, কিন্তু ইন্দু কোনো কিছুতে ভয় পেত না। সে উল্টো তাকে ভয় পেতে মানা করত। তারা যখন লুকোচুরি খেলার জন্য লুকিয়ে যায় তখনও তো সিন্ধুর ভীষণ ভয় লাগে। এসব কারণে সারাক্ষণই সে একেবারে তটস্থ থাকত। এখান থেকে এই দৃশ্য চলে যায় সিন্ধুর স্বাভাবিক জীবনে। তখন আমরা দেখতে পাই যে সে তার বেস্ট ফ্রেন্ড বিন্দুর সাথে শপিং এ গেছে।
তো তারা দুজন তো বেশ আনন্দ করে শপিং করতে থাকে, কিন্তু সিন্ধুর তো বারবার মনে হচ্ছিল কেউ বুঝি তার উপর নজর রাখছে। এতে তো সে বেশ ভয় পেয়ে যায়। সে তখন হুডি পরা কাউকে দেখতে পায়। সেই সময় বিন্দু তাকে ডাকলে সে খুব ভয়ানকভাবে চমকে ওঠে। কোনো মতে শপিং অর্ধেক করেই সে সেখান থেকে বের হয়ে যায়। এরপরই ব্যাগগুলো রাখার জন্য গাড়ির ডিকিটা খোলে। তখনই সে দেখতে পায় একটা কাফনে মোড়ানো রক্তাক্ত লাশ। এটা দেখেই তো সিন্ধু প্রচন্ড ভয় পায় আর জোরে চিৎকার করতে থাকে। সেই সময়ই একটা সিকিউরিটি গার্ড চলে আসে। সে চেক করে দেখে সেখানে তো কোনো লাশই নেই, বরং একটা ছোট্ট পোকা রয়েছে। তো সিকিউরিটি গার্ড তাকে এই কথা বললে তখন সিন্ধু একটু শান্ত হয়। তখন গাড়িতে থাকা বিন্দু তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু সিন্ধু তাকে কিছুই বলে না, তবে বেশ প্যানিক করতে থাকে। তখনও তার তো মনে হয় গাড়ির কিছু একটার সাথে বাড়ি খায়, তবে সেখানে কিছুই ছিল না। সে নিজেই হার্ট ব্রেক করে গাড়ি থামিয়ে দিয়েছে। যাক, তো সিন্ধু তখন কোনো মতে তার বাড়িতে পৌঁছায়। বাড়ির সামনে সে আবারও সেই হুডি পরা ওই লোকটাকে দেখতে পায়। সে তো প্রচন্ড ভয়ে আতঙ্কিত হয়ে থাকে। তখনই দেখা যায় যে এটা তো আর কেউ না, একজন ডেলিভারি ম্যান। তার একটি পার্সেল এসেছে, তো সে তো সেই পার্সেলটা নিয়ে ঘরে যায়। তবে ভয় তো তার পিছু ছাড়ে না। তার বারবার মনে হয় কেউ তার দরজা ধাক্কাচ্ছে আর বাইরে কেউ দাঁড়িয়ে আছে। তাই সে মনে অনেকটা সাহস নিয়ে দ্রুত পর্দা সরিয়ে দেখে, কিন্তু বাইরে তো কেউ ছিল না। তার সেই সময়ই সাম্পাতের কথা মনে পড়ে। সাম্পাত 1 সপ্তাহের জন্য তার কাজে বাইরে গেছে। সিন্ধু তো একা একা থাকতে চাইছিল না, তার সাথে যেতে চাইছিল, কিন্তু ব্যবসার কাজে যাওয়ায় সাম্পাত তাকে সাথে নেয়নি। তো সিন্ধু সাম্পাতকে মিস করলে সে তার নাম্বারে কল দেয়, কিন্তু দেখা যায় তার ফোনটাও অফ। সাম্পাত বলেছিল সে যেখানে যাচ্ছে সেখানে নেটওয়ার্কের সমস্যা আছে। সিন্ধু কি করবে কিছুই বুঝতে পারে না। সে তখন তার নামে আসা ওই পার্সেলটি খোলে। এরপরই সে বসে বসে টিভি দেখছিল। তখন আবারও কলিং বেল বেজে ওঠে। সিন্ধু তখন গিয়ে দরজা খোলে, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পায় না। সে তখন বাড়ির চারপাশটা খুব ভালো করে দেখে নেয়, কিন্তু সেখানেও কাউকে দেখা যায় না। এরপরে সে ভেতরে এসে বসলে আবারও সেই হুডি পরা কারো ছায়া দেয়ালে দেখতে পায়। সিন্ধু এতটাই চমকে ওঠে যে তার হাতে থাকা গ্লাসটাই পড়ে যায়। এতে তার আঙ্কেল আন্টি সবাই ছুটে আসে। সবাই তাকে বোঝায় যে সে হয়তো ভুল দেখছে। সিন্ধুকে নিয়ে তো সবাই চিন্তায় পড়ে যায়। তার আঙ্কেল তখন তাকে বিশ্রাম নিতে বলে। দৃশ্য চলে যায় তার ছোটবেলায়। দেখা যায় এখানে ইন্দু আর সিন্ধু বসে ভূতের সিনেমা দেখছিল। সিন্ধু তো কোনোভাবেই সেই সিনেমা দেখতে চায় না, কারণ সে খুবই ভয় পায়। তবে ইন্দু তাকে জোর করে বসিয়ে রাখে সেই সিনেমা দেখার জন্য, কারণ তার তো কোনো ভয়ই ছিল না। সিন্ধু বেচারি তো তখন চোখে হাত দিয়ে বসে থাকে। হঠাৎই তার কিছু একটা হয়ে যায়। সে ইন্দুর গলা চেপে ধরে। তখনই ইন্দুর চিৎকারে তার বাবা মা ছুটে আসে। তাদের বাবা এসেই তো সিন্ধুকে বেশ বকাঝকা করে, কিন্তু সে ইন্দুকে কিচ্ছু বলে না। সিন্ধুও তখন আর বলে না যে ইন্দু জোর করে তাকে টিভি দেখাচ্ছিল। তার বাবা তখন দুবোনকেই বিছানায় শুইয়ে দেয় আর সিন্ধুর পাশে গিয়ে বসে। সিন্ধু তখন আবারও তার বাবাকে জিজ্ঞেস করে, আচ্ছা বাবা, সত্যিই কি ভূত প্রেত আছে? সিন্ধুর বাবা বলে, না মা, ভূত বলে কিচ্ছু নেই। সিন্ধু তখন বলতে থাকে, কেন? মা তো বলেছে ভূত আছে। এই কথা শুনে সিন্ধুর বাবা তো তার স্ত্রীর উপর ভীষণ বিরক্ত হয়। ওদিকে সিন্ধুর বান্ধবী বলে তার বয়ফ্রেন্ড এই টিউশনে আসবে আর তারা একসাথে অনেক গল্প করবে। তো কিছুদিন পরই তাদের টিউশনে একটি নতুন ছেলে আসে আর তার নামই ছিল সাম্পাত। প্রথম দিনই সে সিন্ধুর পাশে গিয়ে বসে আর তার সাথে গল্প করতে থাকে। সিন্ধু তো এতে বেশ খুশি হয়ে যায়। সে ভাবতে থাকে সাম্পাত তাহলে তার বন্ধু হয়ে গেছে। আর এই বিষয়ে সে ইন্দুকে বললে ইন্দু তাকে বলে যে বন্ধু হওয়া এত সহজ না। বন্ধু হতে হলে একসাথে খেলতে হয়, সময় কাটাতে হয়, দুজনের পছন্দ অপছন্দ এক হতে হয়, তবেই না মানুষ বন্ধু হয়। তো ইন্দুর কথা মতোই সিন্ধু আর সাম্পাত একসাথে অনেক সময় কাটায়। ধীরে ধীরে তারা একসাথে বড় হতে থাকে। দৃশ্য স্বাভাবিক জীবনে গেলে আমরা দেখি সাম্পাত চোখ বেঁধে সিন্ধুকে একটা বড় বাড়ির সামনে নিয়ে আসে। সে সিন্ধুকে বলে এই বাড়িটি তাদের বাড়ি। সে তার বাবা মা আর কাজিনেরা আর সিন্ধু তারা একসাথে থাকবে। আমরা বুঝতে পারি সিন্ধুর যে আঙ্কেল আন্টি তারা সাম্পাতেরই বাবা মা আর কাজিনেরা সাম্পাতেরই কাজিন। তো এখান থেকে দৃশ্য চলে যায় ছোটবেলায়। ইন্দু, সিন্ধু আর তাদের ওই যমজ বান্ধবী ভানু আর বিন্দু, তাদের 4 জনকে একটি পুরনো ভাঙাচোরা পরিত্যক্ত বাড়ির সামনে দেখা যায়। হঠাৎই এই বাড়ির ভেতর তাদের বল চলে যায়। তারা সেই বলটা নিতেই এসেছিল, কিন্তু সিন্ধু তখন তার বোনকে বলে তার ভীষণ ভয় লাগছে, সে এখানে থাকতে চায় না। ইন্দু বলতে থাকে সে সব সময় নিজে ভয় পায় আর অন্যদেরও ভয় পাইয়ে দেয়। এখানে ভয় পাওয়ার মতো তো কিছুই নেই, বরং জায়গাটা অনেক বেশি সুন্দর। তাই তারা চাইলেই এখানে লুকোচুরি খেলতে পারে। এখানে লুকোচুরি খেলতে অনেক বেশি মজা হবে।
এরপর ইন্দু সিন্ধুকে বল খুঁজে আনতে বলে। সিন্ধুও তখন বল খুঁজতে ভেতরের দিকে যায়। সেই সময় এক ঝাঁক বাদুড় তাকে তাড়া করতে থাকে। সে তো প্রচন্ড ভয় পেয়ে যায়। বর্তমানে আমরা দেখতে পাই সিন্ধু একা বাড়িতে রয়েছে। তার তো সাম্পাতের কথা ভীষণ মনে পড়ছে। তার তখন মনে পড়ে যায় যে কিভাবে সাম্পাত আর তার প্রথম দেখা হয়। তারা একসাথে ধীরে ধীরে বেড়ে ওঠে, আর বড় হওয়ার পরই তারা দুজন সারা জীবন একসাথে থাকার সিদ্ধান্ত নিয়ে নেয়। এরপর আমাদেরকে মেন্টাল অ্যাজাইলামে সিন্ধুকে দেখানো হয়। সে তো তখনও শুধু সাম্পাতের কথাই ভাবছে। সাম্পাতকে সব জায়গায় কল্পনা করছে সে, আর এভাবেই নিজের একাকিত্ব কাটাচ্ছে। তার এই ভয়ানক জীবনে সাম্পাতই যেন তার একমাত্র সম্পদ। এরপরই স্বাভাবিক জীবনে সিন্ধুকে দেখা যায়। রাতে সে ঘুমিয়ে আছে। তখনই হুডি পরা কেউ একজন তার ঘরে ঢুকে পড়ে। মানুষটির হাতে একটি চকচকে ধারালো ছুরি। সে ছুরি দিয়েই আঘাত করতে যাবে, ঠিক তখনই সিন্ধুর ঘুম ভেঙে যায়। এরপর আমরা মেন্টাল অ্যাজাইলামের সিন্ধুকে দেখি। সেও ভয়ানক স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠে। তার মনে হয় যেন লকারের বাইরে কেউ একজন আছে। সে দরজায় ঝোলানো তালা নড়তে দেখে, আর বাইরে তখন কারো শব্দ শুনতে পায়। এসব দেখে শুনে তো সে প্রচন্ড ভয়ে সিটিয়ে থাকে আর কান্নায় ভেঙে পড়ে। দৃশ্য আবারও তার ছোটবেলায় যায়। এবার আমরা কিশোরী সিন্ধুকে দেখি। সিন্ধু একদিন লক্ষ্য করে ইন্দু ভানুকে বলছে যে তার বোন একেবারে পাগল। সে সব সময় পাগলের মতো ব্যবহার করে। তাকে দেখে তো যে কেউ ভয় পাবে। তার মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে। এই সব কিছু শুনে তো সিন্ধুর বেশ মন খারাপ হয় যে তার বোন তার নামে এমন কথা বলছে। ঠিক তখনই সেখানে বিন্দু চলে আসে। সে সিন্ধুকে এসে এসব কথা কানে নিতে নিষেধ করে আর তাকে একটু কমফোর্ট ফিল করায়। বিন্দু বলে সে নিজেই তো জানে যে সিন্ধু খুব ভালো একজন মানুষ, তাই অন্যের কথা তার ভাবার কোনো দরকার নেই। এসব বলে বিন্দু তার মন ভালো করার চেষ্টা করে। দৃশ্য আবারও স্বাভাবিক সময়ে চলে যায়। বিন্দু তখনও একই কাজ করে, অর্থাৎ সে এখনো সিন্ধুর পাশে রয়েছে। তো আমরা সিন্ধুকে একা একা বসে থাকতে দেখি। সে তো সাম্পাতকে ভীষণ মিস করছিল আর ভাবছিল সাম্পাত তাকে না বলে কোথায় চলে গেল। সে কেন তার সাথে কোনো যোগাযোগ রাখেনি। তখনই কেউ একজন আসে আর সিন্ধুর চোখে হাত দেয়। সিন্ধু ভাবতে থাকে যে সাম্পাত চলে এসেছে। সে তো এটা ভেবে ভীষণ খুশি হয়, কিন্তু দেখা যায় সেখানে সাম্পাত না, তার বেস্ট ফ্রেন্ড বিন্দু এসেছে। বলেছিলাম না সে এখনো তার সাথে সাথেই রয়েছে সব সময়। তো বিন্দু বলতে থাকে সিন্ধু তাকে আগের মতো সময় দেয় না, তার কি হয়েছে সে তাকে সেটাও বলে না। সিন্ধু তখন বলতে থাকে ব্যাপারটা এমন কিছুই না, এমনি তার মনটা ভালো নেই। তো এরপরই তারা মুড ঠিক করার জন্য রাস্তায় কেনাকাটা করতে যায়। সেখানে তো আবারও সেই হুডি পরা লোককে দেখা যায়। সিন্ধু তখন তার কাছ থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করে। বারবার সে জায়গা পাল্টায়, স্টল থেকে স্টলে যায়। লোকটি তখন তার খুব কাছাকাছি চলে এলে সে তো প্রচন্ড ভয় পেয়ে যায় আর লোকটির মাথায় এক বাড়ি মেরে দেয়। লোকটা তো সেখানেই জ্ঞান হারায়। বিন্দু তো এসবের কিছুই বুঝতে পারে না, তাই সে তাকে নিয়ে দ্রুত সেখান থেকে পালায়, নাহলে তাদেরকে আরো বেশি ঝামেলা পোহাতে হতো। এরপরে কিশোরী সিন্ধুকে দেখা যায় স্কুলের ওয়াশরুমে। সে ওয়াশরুমে যেতেই লাইট ফ্লিকার করতে শুরু করে। তার আবারও আতঙ্ক হতে শুরু হয়। তার মনে হয় কেউ বুঝি তার পেছনে আছে। সে তখনই ওই আগন্তুককে আঘাত করার জন্য লাঠি হাতে নিয়ে নেয়। ঠিক তখনই স্কুলের একটি মেয়ে চলে আসে আর তার সেই লাঠির আঘাত একটু হলেই মেয়েটির গায়ে পড়তো। এরপরই তো স্কুলের প্রিন্সিপাল সিন্ধুর বাবাকে ডেকে পাঠায়। তার বাবা আসলে প্রিন্সিপাল বলে বেশ কিছুদিন ধরেই তারা সিন্ধুর ব্যাপারে অভিযোগ করছে। সিন্ধু ছোটখাটো সব ব্যাপারে অনেক বেশি ভয় পায়, আর এই ভয়ের কারণে সে যখন তখন রিয়াক্ট করে ফেলে। তা থেকে অন্য ছাত্রীদের অসুবিধা হয়, তাই তারা সিন্ধুকে আর এই স্কুলে রাখতে পারবে না। সিন্ধুর বাবা তখন বলে তার মেয়েকে যেন আরেকটি বারের মতো সুযোগ দেয়া হয়, এমন আর হবে না। সে তার মেয়েকে বোঝাবে, কিন্তু প্রিন্সিপাল বলে না, সে স্কুলে থাকতে পারবে না, তাই তাকে যেন স্কুলে পাঠানো না হয়। সে বাড়িতে বসেই পড়াশোনা করুক, শুধু স্কুলে এসে পরীক্ষা দিবে। এতটুকু সাহায্য সে করতে পারে, এর বেশি কিছু করা তার পক্ষে সম্ভব নয়, কারণ তাকে অন্যান্য ছাত্রীদের কথাও চিন্তা করতে হবে। সিন্ধুর জন্য কারো কিছু হয়ে গেলে তখন তারা কি করবে। যাক, তো সিন্ধুর বাবা তখন প্রিন্সিপালের কথায় রাজি হয়ে যায়, কারণ এখানে আর কিছুই করার নেই। আমরা এবার সিন্ধুর স্বাভাবিক জীবন দেখি। সে ইন্দুর কাছে এসেছে। সে ইন্দুকে জিজ্ঞেস করে তার সাথে সাম্পাতের কি যোগাযোগ হয়েছে। ইন্দু বলতে থাকে সে কিভাবে যোগাযোগ করবে, সিন্ধুই তো কারো সাথে সাম্পাতকে যোগাযোগ করতে দেয় না। সিন্ধু তখন অপরাধীর মতো বলে
সে সাম্পাতকে ভীষণ ভালোবাসে, সে তাকে অনেক বেশি মিস করছে। ইন্দু তখন বলে, হ্যাঁ, তো সে মানা করার পর তো সে আর কখনোই সাম্পাতের সাথে যোগাযোগ করেনি, কারণ এটা তার পছন্দ না। তাছাড়া সে আর কখনো সাম্পাতের সাথে যোগাযোগও করতে চায় না। ইন্দু তখন আরো বলে, সিন্ধু অনেক বেশি স্বার্থপর, সে শুধু নিজের কথা ভাবে, অন্যদের নিয়ে ভাবেই না। ইন্দু তো তখন সাফ সাফ জানিয়ে দেয় যে সে সাম্পাদের কথা কিচ্ছু জানে না, তাই সে যেন তাকে সবকিছু জিজ্ঞেস না করে। সিন্ধুকে দেখে তখন মনে হয় সে বেশ ভেঙে পড়েছে, কারণ এতদিন হয়ে যাওয়ার পরও সাম্পাত এখনো ফিরে আসছে না। এসব নিয়ে সে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। এখান থেকে দৃশ্য কিছুটা আগে যায়। আমরা দেখতে পাই একদিন ইন্দু আর সাম্পাত কথা বলছিল। সেই সময় সিন্ধু চলে আসে আর তাদেরকে একসাথে দেখে রেগে মেগে জিজ্ঞেস করতে থাকে, কি ব্যাপার, তাদের বন্ধুত্ব এখনো কেন আছে? এ কথা শুনে তো ইন্দু সেখান থেকে চলে যায়। সাম্পাত তখন বলতে থাকে, ইন্দু তার কাছে একটা কাজে এসেছিল, এর বেশি কিছু না। সিন্ধু তো আবারও জিজ্ঞেস করে সে তার সাথে সম্পর্ক কেন রেখেছে, সেটা আগে বলুক। এর উত্তরে সাম্পাত বলতে থাকে, সিন্ধু আসলে সবকিছু নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করে, সে তো স্বাভাবিক কথা বলতে এসেছিল, এটা নিয়ে এত কিছু বলার কি আছে? আমরা তখন বুঝতে পারি আসলে দুই বোনের মধ্যে সাম্পাতকে নিয়ে অনেক বড় সমস্যা সৃষ্টি হয়েছে। এরপরই দেখা যায় মেন্টাল অ্যাজাইলামের সিন্ধু নার্সদের বারবার জিজ্ঞেস করে যে তারা সাম্পাতের সাথে কি করেছে। নার্সরা বলে, দিন দিন তার পাগলামি বেড়েই চলেছে। সিন্ধু তো কারো কথা শুনতে চায় না, সে কাতর হয়ে বলতে থাকে তারা যদি সাম্পাতের সাথে তাকে যোগাযোগ করিয়ে দেয় তাহলে সে ওষুধ খাবে, না হলে কিন্তু কোনো ওষুধ সে খাবে না, ছুঁয়েও দেখবে না। কিন্তু নার্সরা তো তার কোনো কথাই শোনে না আর তাকে জোর করে চেপে ধরে ইঞ্জেকশন দিয়ে দেয়। এখান থেকে দৃশ্য চলে যায় সিন্ধুর স্বাভাবিক জীবনে। তখন দুজন লোক তার বাড়িতে মাস্ক পরে ঢোকে আর তারা তাকে একভাবে তাড়া করতে থাকে। সিন্ধু তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর তাদের থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই পারে না। তারা তাকে ঠিকই ধরে ফেলে আর জোর করে ইঞ্জেকশন দিয়ে দেয়। অ্যাজাইলামের দৃশ্যে ইঞ্জেকশন দেওয়ার পরই সিন্ধু নিস্তেজ হয়ে যায়। এরপর সিন্ধুকে ধরে আনা হয় শক থেরাপি দেওয়ার জন্য। ডাক্তার তখন সিন্ধুর সামনে বসে। ডাক্তার বলে সে যদি তাদের সাহায্য করে তাহলে সে দ্রুত সুস্থ হয়ে যাবে আর বাড়িও ফিরে যেতে পারবে, না হলে কিন্তু সারা জীবন তাকে এখানেই বন্দী হয়ে থাকতে হবে। সিন্ধু তখন ডাক্তারকে জিজ্ঞেস করে, সাম্পাত কোথায়, সে আগে সেটা বলুক। ডাক্তার তো এবার খুবই রেগে যায় আর বলে সে বারবার একই কথা কেন জিজ্ঞেস করছে, সে কেন বুঝতে চাইছে না তাদের কথা, তারা এই কথা আবারও বলবে না, তাই সে যেন ভালো করে শুনে নেয় যে সাম্পাত নামের কোনো মানুষই এই দুনিয়াতে নেই। সাম্পাত নামের যেই মানুষটাকে সে নিজের ভালোবাসা মনে করে সেটা সম্পূর্ণ তার একটা কাল্পনিক চরিত্র, এর বেশি কিচ্ছু নয়। এটা বলার পরই তো তাকে শক দেওয়া হয়। তো শক থেরাপি নেয়ার পরই সে একেবারে নিথর হয়ে যায়। দৃশ্য চলে যায় স্বাভাবিক জীবনে, যেখানে আমরা সিন্ধুকে সাম্পাতের কাজিনদের নিয়ে পুলিশ স্টেশনে যেতে দেখি। সে পুলিশ স্টেশনে গিয়ে বলে তার বয়ফ্রেন্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে অনেক দিন ধরে মিসিং, তাই সে একটা মিসিং রিপোর্ট করতে চায়। কিন্তু পুলিশ অফিসার তো তাকে সিরিয়াসলি নেয় না আর বলে তার নিজেরও গার্লফ্রেন্ড নেই, তাই সিন্ধু যেন তার জন্য গার্লফ্রেন্ড খুঁজে দেয়। সাম্পাতের কাজিন তখন জিজ্ঞেস করে সে এমন ধরনের কথা কেন বলছে। পুলিশ অফিসার বলে যে চলে গেছে তার কথা না ভেবে যে তার সামনে আছে তাকে নিয়েই ভাবুক। পুলিশের এসব বাজে ইঙ্গিতে তো সিন্ধু খুবই বিরক্ত হয় আর বলে তারা তার বয়ফ্রেন্ডকে খুঁজে দেবে কি, সেটাই সে জানতে চাইছে। এই সময় থানায় সিনিয়র অফিসার চলে আসে। তখন ওই পুলিশ তাকে তাড়াতাড়ি করে লকআপে ভরে দিতে বলে। সিন্ধু তো এসব দেখে বুঝতেই পারে না যে তার কি দোষ, তাকে কেন লকআপে ভরেছে, সে তো কমপ্লেন করতে এসেছিল। এরপরে কিশোরী সিন্ধুকে তার বোন বলে যে তার জন্য সবসময় ইন্দুকে লজ্জা পেতে হয়, সে সবসময় ভয়ের কারণে অতিরিক্ত পাগলামি করে। এরপরে সিন্ধুর মা বলে তারা সবসময় ভয়ে ভয়ে থাকে তার এই স্বভাবের জন্য, সে ভয় পেয়ে বাইরে গিয়ে কি করে ফেলে সেটা নিয়েই তারা সারাক্ষণ চিন্তায় থাকে। তখন তার বাবা বলে এত ভয় পাওয়া স্বাভাবিক নয়, তাই তার উচিত অন্যদের ভয় না পাওয়া আর স্বাভাবিক হওয়ার চেষ্টা করা। সিন্ধু তখন মাথা নিচু করে বলে সে এখন থেকে চেষ্টা করবে স্বাভাবিক থাকার, কোনো কিছুতে ভয় না পাওয়ার। এরপরই সে চুপচাপ বাইরে গিয়ে বসে আর খুব কাঁদতে থাকে। তখনই তার বেস্ট ফ্রেন্ড বিন্দু তার পাশে এসে বসে আর তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে, সেভাবে কাঁদছে কেন। সিন্ধু তখন বলে সবাই তার ভয় নিয়ে কথা বলে, কিন্তু সে কেন ভয় পায় সেটা কেউ জানতে চায় না। বিন্দু তখন বলতে থাকে তারা তার বাবা মা বলে তাকে নিয়ে চিন্তা করে, তাই এমন বলে। এতেও তার মন খারাপ কোনোভাবে কাটে না। স্বাভাবিক জীবনে আমরা দেখতে পাই সাম্পাতের বাবা মা সিন্ধুকে জেলখানা থেকে ছাড়িয়ে এনেছে। সাম্পাতের বাবা তাকে বলে সে যেন সাবধানে থাকে আর এমন না করে,
কারণ তার কিছু হলে তারা সাম্পাতকে কি জবাব দেবে। সিন্ধু বলতে থাকে সে সাম্পাতের জন্যই তো এই সব কিছু করছে। সাম্পাতের কাজিন তখন বলতে থাকে তারা সবাই আছে, সে যেন চিন্তা না করে আর একটু বিশ্রাম নিয়ে নেয়। তো প্রতিবারের মতো এবারও তারা তাকে বিশ্রাম নিতে পাঠিয়ে দেয়। কিছুটা ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই সাম্পাত ফোনে কথা বলছিল। সে ফোন রেখে দিলে সিন্ধু এসে বলে যে সে কার সাথে কথা বলছিল আর কেনই বা তাকে দেখে ফোন রেখে দিয়েছে। সাম্পাত তখন বিরক্ত হয়ে বলে এই যে তার এই বাড়াবাড়িগুলো তার একদমই পছন্দ না। এবার তো সিন্ধু মন খারাপ করে ফেলে আর কাঁদতে শুরু করে। সাম্পাত তখন তাকে সান্ত্বনা দেয় আর বলে সে শুধুমাত্র মজা করেছে। এরপরই আমরা দেখতে পাই সিন্ধু মেন্টাল অ্যাজাইলামের বেঞ্চে বসে আছে আর ঠিক একইভাবে কান্না করছে। এরপরই দৃশ্য চলে যায় সিন্ধুর কিশোরী বয়সে। তার বাবা তার কোচিং আর স্কুল বন্ধ করে দেয় তার এই ভয়ের জন্য। সিন্ধু তো এবার চিন্তায় পড়ে যায়, তবে সেটা পড়াশোনার জন্য নয়, অন্য কারণে। সে আর ইন্দু তো দেখতে একই রকম, আর সে তো কোচিংয়ে যাচ্ছে না। এই কারণে যদি ইন্দু আর সাম্পাত ঘনিষ্ঠ হয়ে যায় তখন কি হবে? সাম্পাত যদি তাকে ভুলে যায় তখন সে কি করবে? তাই এই সব কিছু ভেবে সিন্ধু ঠিক করে তাকে যে কোনো মূল্যে কোচিংয়ে যেতে হবে। তাই এবার সে তার মার কাছে আসে আর তাকে গিয়ে অনুরোধ করতে থাকে। সে বলতে থাকে যে সে কোচিংয়ে যেতে চায় আর সে প্রমিস করছে সে আর পাগলামি করবে না। তার মা প্রথমে রাজি না হলেও পরে তার অতিরিক্ত অনুরোধে সে রাজি হয়ে যায়। সিন্ধু তো তখন খুব খুশি হয়ে যায় আর মনের খুশিতে কোচিংয়ে চলে যায়। তবে সেখানে গিয়েই তো তার খুশি উবে যায়, কারণ দেখা যায় তার সন্দেহ অমূলক ছিল না। ইন্দু আর সাম্পাত তো ঘনিষ্ঠ হয়ে গেছে, তারা পাশাপাশি বসে গল্প করছে। এমনকি সাম্পাত তো এখন সিন্ধুকে দেখেও তেমন একটা আগ্রহ দেখায় না, সে তো ইন্দুর খাতা দেখতে থাকে। ইন্দু তখন সিন্ধুকে বলে সাম্পাত তার সাথে সাথে ইন্দুরও ফ্রেন্ড এখন। সিন্ধুর তো এই সব কিছুতে অনেক বেশি মেজাজ খারাপ হয়, তার একেবারেই মন খারাপ হয়ে যায়। তো ফিরে আসার পরই বিন্দু তাকে জিজ্ঞেস করে কি ব্যাপার, তার কি হয়েছে, সে মন মরা হয়ে আছে কেন? সিন্ধু তখন তাকে বলে সাম্পাত এখন আর তার সাথে কথা বলে না, সে ইন্দুর সাথেই শুধু কথা বলে। ইন্দু তার একমাত্র বন্ধুকেও কেড়ে নিল, সে সব সময় এমনটাই করে। তার প্রিয় কোনো কিছুই ইন্দু তার কাছে রাখতে দেয় না। বিন্দু এসব শুনে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তখন তার মা বাইরে থেকে সবটা শোনে। এরপরে দৃশ্য চলে আসে অ্যাজাইলামে। সিন্ধুকে দেখা যায় তার অবস্থা খুবই খারাপ। সে তো সারাক্ষণই ভয়ে সিটিয়ে থাকে। সব সময় তার মনে হয় যেন কেউ তার উপর আক্রমণ করছে, কেউ তাকে তাড়া করছে, কেউ তাকে মারতে আসছে। এভাবেই নিজের সাথে নিজে সে যুদ্ধ করে চলে। বর্তমানে অর্থাৎ স্বাভাবিক সময়ে সিন্ধু সাম্পাতের জন্য বেশ অস্থির হয়ে থাকে। সে সাম্পাতকে ফোনও দেয়, কিন্তু দেখা যায় সে যখনই তাকে ফোন দেয় সবসময় তার ফোন বন্ধ পাওয়া যায়। সে কি করবে বুঝতে না পেরে একদম কান্নায় ভেঙে পড়ে। তবে শেষ চেষ্টা হিসেবে সে চলে যায় এক তান্ত্রিকের কাছে। তান্ত্রিক তখন তাকে তার সামনে থাকা চক্রের মধ্যে বসতে বলে আর অনেকক্ষণ ধরে বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র পড়ে। এরপরই তান্ত্রিক তাকে বলে সে যা চায় তাই হবে, তাই সে যেন এখন চলে যায়। তখন একজন লোক তাকে এসে বলে সে যেন এসব কিছু না করে, এসবের কোনো দরকার নেই, সবকিছু আমাদের মাথার মধ্যেই রয়েছে, আমাদের নিজেদের কন্ট্রোল করতে হবে সেই সব কিছু, তাই এসব করে কোনো লাভ নেই। যাক, এরপরই সিন্ধু বাড়ি ফিরে যায় আর তখনই তার সাথে তার বাবা মা দেখা করতে আসে। বাবা মাকে দেখে তো সে খুব খুশি হয়। তার বাবা মা তার জন্য এবং সাম্পাতের বাড়ির সবার জন্য তাদের পছন্দের খাবার নিয়ে আসে। মা তো তাকে নিজ হাতে খাইয়ে দেয় আর বাবা তাকে বলে সে যেন ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করে আর ঠিকঠাকভাবে যেন চলাফেরা করে। সিন্ধু তখন তাদের বলে তারা যেন তার সাথে এখানেই থেকে যায়, তাহলে তার খুব ভালো লাগবে। কিন্তু সিন্ধুর মা বলে তা তো সম্ভব না, তারা এখানে থাকতে পারবে না। এরপরই সিন্ধু জিজ্ঞেস করে আচ্ছা ইন্দু কেমন আছে, ইন্দু কেন তার সাথে দেখা করতে এখানে আসেনি? এই কথা শুনে তার মা বাবার মুখ কালো হয়ে যায়। তার মা তো কোনো মতে বলে ইন্দু পরে আসবে। এরপরই সে কাঁদতে কাঁদতে বের হয়ে যায়। অদ্ভুত ব্যাপার হলো তারা সিন্ধুর বাড়ি আসলেও তাদেরকে আমরা বের হতে দেখি মেন্টাল অ্যাজাইলাম থেকে। সিন্ধুকেও আমরা মেন্টাল অ্যাজাইলামের পোশাকে দেখি। সিন্ধু তো তখন বসে বসে সাম্পাতের কথা ভাবছিল আর বলছিল সে যেন দ্রুত ফিরে আসে। সাম্পাত না আসলে সে একেবারে পাগল হয়ে যাবে, তার তো কোনো কিছুই ভালো লাগছে না। তখনই সাম্পাতের কাজিন জিজ্ঞেস করে তার কি হয়েছে, সে এমন করছে কেন? সিন্ধু বলে সে সাম্পাতের কথা ভাবছে, সাম্পাতকে সে খুব মিস করছে। সাম্পাতের কাজিন তখন বলে সে নিশ্চয়ই নেটওয়ার্কের বাইরে আছে, সিন্ধু যেন এত টেনশন না করে, সে অবশ্যই ফিরে আসবে। সিন্ধু তখন বলে তার মনে হয় তার সবসময় বেশি প্রোটেক্টিভ হওয়ার কারণে সাম্পাত তাকে চিরতরে ছেড়ে চলে গেছে, সে হয়তো আর তার কাছে আসবে না।
আর কিছুদিন আগে যখন সাম্পাত এক বান্ধবীর সাথে কথা বলছিল তখনই সিন্ধু তার সাথে বেশ রাগারাগি করেছিল আর বলেছিল সে অন্য কারো সাথে কথা বলুক তা সিন্ধু পছন্দ করে না, তার অনেক বেশি রাগ হয়, কারণ সাম্পাত শুধু তার আর শুধু তাকেই ঘিরে সে থাকবে। এসবেই হয়তো সাম্পাত খুব বিরক্ত হয়ে গিয়েছিল। এরপরেই সাম্পাতের বাবা মা তাদের সাথে যোগ দেয়। সিন্ধু তখন সাম্পাতের মাকে জিজ্ঞেস করে, সাম্পাতের কি কোনো ফোন এসেছে? তার মা জানায় না তো, কোনো ফোন আসেনি। সাম্পাতের বাবা তখন জিজ্ঞেস করে, আচ্ছা তাদের দুজনের কি কোনো ঝগড়া হয়েছে যে কারণে সে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে? সিন্ধুর তখন মনে পড়ে, হ্যাঁ তাদের তো ঝগড়া হয়েছিল, তাও তার বোন ইন্দুকে নিয়ে। তাই সে কিচ্ছু না বলে বেরিয়ে চলে যায়। এরপরই তার দাদুর সাথে তার দেখা হয়। তার দাদু তার সাথে দেখা করতে এসেছিল। সে তো তার দাদুকে দেখে খুবই খুশি হয়। তার দাদু তার খুবই পছন্দের একজন মানুষ, তাই সে তার দাদুকে দেখেই জড়িয়ে ধরে আর বলে তার ইদানিং খুবই ভয় লাগছে, কিন্তু সেই ভয়ের কারণ জানে না। তার দাদু তখন তাকে বলে তার মনে যে ভয় আছে সেই ভয়ের সাথে তাকে লড়াই করতে হবে, ভয়কে জিততে দেয়া যাবে না। এরপর বাকি সবার মতো দাদুও তাকে বিশ্রাম নিতে পাঠিয়ে দেয়। সিন্ধুও তখন চুপচাপ তার দাদুর কথা শোনে। দৃশ্য চলে যায় তার কৈশোরে। তখন দেখা যায় ইন্দু কোথাও বের হচ্ছে। সিন্ধু তখন তাকে এই নিয়ে জিজ্ঞেস করলে ইন্দু বলে সে আর সাম্পাত পার্কে গ্রুপ স্টাডি করার জন্য যাচ্ছে। এ কথা শুনেই তো সিন্ধু ইন্দুকে তার সাথে থাকতে বলে আর তার সাথেই খেলতে বলে, কারণ সে তো চায় না যে ইন্দু সাম্পাতের সাথে সময় কাটাক। ইন্দু তখন বলে তার পড়াটা বেশি গুরুত্বপূর্ণ, তাই সে সিন্ধুর কথা না শুনেই সেখান থেকে বেরিয়ে যায়। সিন্ধুও তো তখন তার পেছন পেছন পার্কে চলে যায়। সে গিয়েই সাম্পাতকে বলে যে সিন্ধু ছাড়া তার আর কোনো বন্ধু নেই। সাম্পাত বলে সে এমনটা কেন করছে? সাম্পাত তারও ফ্রেন্ড, ইন্দুরও ফ্রেন্ড, এছাড়া তারা দুজন তো বোন। সিন্ধু বলে সে সিন্ধু আর বাকিজন ইন্দু, সে যেন এটা সব সময় মনে রাখে। ইন্দু তখন সিন্ধুকে ফিরে যেতে বলে, কিন্তু সিন্ধু তো যেতে চায় না। সে বলে সে তাদের দুজনকে কথা বলতে দিবে না। সাম্পাত বলতে থাকে দুজনেই তার বন্ধু, কিন্তু ইন্দু তার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে আর সবাই জানে তার মানসিক সমস্যা আছে। সিন্ধু তো এটা শুনেই রেগে যায় আর বলে সে তাকে পাগল কেন বলছে। সিন্ধু ইন্দুকে বলে ইন্দুর জন্য সাম্পাত তাকে পাগল বলে ডাকছে, তার জন্য সব নষ্ট হলো। এই বলেই সে ইন্দুকে এক ধাক্কা দিয়ে দেয়। ইন্দু তো সাথে সাথে নিচে পড়ে যায়। এটা দেখে তো সিন্ধু একেবারে হতভম্ব হয়ে যায়। তার স্বাভাবিক সময় আমরা সিন্ধুকে দেখতে পাই দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেছে। সে চমকে ঘুম থেকে উঠে বসে আর বাইরে কারো শব্দ শুনতে পায়। সে ওই শব্দ অনুসরণ করে ধীরে ধীরে নিচে নামে আর তখনই দেখে কিছু মাস্ক পরা লোক তার উপর আক্রমণ করে। সে খুব চেষ্টা করে তাদের হাত থেকে বাঁচতে। ওদিকে অ্যাজাইলামে আমরা দেখতে পাই একদল নার্স তাকে ধরার চেষ্টা করছে, কিন্তু সে তো কিছুতেই কাবু হচ্ছে না। সে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে আর বারবার সাম্পাতের কথা বলতে থাকে। তারা তো তাকে কোনো মতে ধরে ঘরে নিয়ে আসে আর ডাক্তারকে ফোন দেয়। নার্স ডাক্তারকে বলে সিন্ধু পালানোর চেষ্টা করছে, তাকে কন্ট্রোল করা কোনোভাবে সম্ভবই হচ্ছে না। কৈশোরে সিন্ধু তার মাকে জিজ্ঞেস করে ইন্দু কোথায়। মা তখন তার কোনো কথার জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। তখন সিন্ধু নিজে উঠে গিয়ে দেখতে পায় ইন্দু চুপচাপ বসে আছে আর তার মাথায় ব্যান্ডেজ করা। সিন্ধু তখন ইন্দুর কাছে তার এই কর্মকাণ্ডের জন্য ক্ষমা চায়, কিন্তু ইন্দু তো তার সাথে কোনো রকম কথাই বলে না, সেখান থেকে চুপচাপ উঠে চলে যায়। সিন্ধু তখন তার বেস্ট ফ্রেন্ড বিন্দুকে বলে যে ইন্দুকে সে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আর তার মাথাও ফেটে গেছে, এই কারণে ইন্দু তার সাথে কথা বলছে না। বিন্দু তখন বলে এমনটা হলে তো ইন্দু তার সাথে আর কখনোই কথা বলবে না। এই সব কিছু আবার সিন্ধুর মা বাইরে থেকে শোনে। ওদিকে মেন্টাল অ্যাজাইলামে ডাক্তার সিন্ধুর সামনে বসে আর তার সমস্যার কথা জিজ্ঞেস করে। সিন্ধু বলে তার সাম্পাতকে লাগবে। ডাক্তার বলতে থাকে সে আবারও সাম্পাতের কথা কেন বলছে? তাকে তো বারবার বোঝানো হয়েছে যে সাম্পাত নামের কেউ নেই। সিন্ধু তাও বারবার একই কথা বলতে থাকে যে তার সাম্পাতকে লাগবে। ডাক্তার তখন তার সমস্যার কথা জানতে চায়। সিন্ধু বলে সে জানে তার সমস্যা কি আর সাম্পাতকেই সে এই কথা বলবে। ডাক্তার তখন বলতে থাকে সাম্পাত নামের কেউ নেই, এটা যেন সে একটু বোঝার চেষ্টা করে। ডাক্তার তাকে শেষবারের মতো বোঝাচ্ছে, কিন্তু অবুঝ সিন্ধু বলে তাকে একটু বাইরে যেতে দিলে সে সাম্পাতের সাথে দেখা করবে। ডাক্তার এটা শুনে বলে তাহলে তার এখান থেকে যাওয়ার কোনো দরকার নেই। এরপরই ডাক্তার আমাদের বলে সিন্ধু আসলে কৈশোরে তার বোনকে দেখে অজ্ঞান হয়ে যায়, তখন তাকে তার কাছে নিয়ে আসা হয়। সেই সময় ডাক্তার সিন্ধুকে প্রথমবার দেখে। সিন্ধু যখন ডাক্তারের চেম্বারে বসেছিল তার পাশে এসে বসে ইন্দু, বিন্দু আর সাম্পাত। সে তাদের সাথে একভাবে গল্প করতে থাকে। ডাক্তার তখন তাকে চেক আপ করার জন্য ভেতরে নিয়ে যায়। সেখানে তাকে হিপনোটাইজ করে আর তার ছেলেবেলা সম্পর্কে তার কাছে জানতে চায়।
সিন্ধু তখন তার আর ইন্দুর ছোটবেলার কথা, একসাথে বেড়ে ওঠার কথা, ভানু আর বিন্দুর সাথে পরিচয়ের কথা, তারপর বিন্দুর সাথে বন্ধুত্বের কথা, এই সব কিছু বলতে থাকে। তাছাড়াও টিউশন ক্লাসে সাম্পাতের সাথে আসার কথা, তার সাথে ঘনিষ্ঠতার কথাও সে ডাক্তারকে জানায়। আর ইন্দু আর সাম্পাত কাছাকাছি আসলে তার মনে যে হিংসা হয়, আর সেই হিংসা থেকে সে যে ইন্দুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এগুলোও সে ডাক্তারকে খুলে বলে। এই সব শুনে ডাক্তার তাকে কিছু প্রশ্ন করে। প্রথম প্রশ্ন হলো, বাবা মা ছাড়া সে কাকে কাকে পছন্দ করে? সিন্ধু তখন একে একে ইন্দুকে ডাকে, বিন্দুকে ডাকে। তারাও সবাই ডাক্তারের পাশে বসে। তবে সাম্পাতকে ডাকতে সে ইতস্তত বোধ করলে ডাক্তার বলে, সমস্যা নেই, তার বাবা মা কিছুই বলবে না। এরপর দেখা যায় সে সাম্পাতকেও ডাকে। তো এবার ডাক্তার জিজ্ঞেস করে সে কি ভয় পায়। সিন্ধু বলে সে হুট পড়া ওই লোক আর ভূত প্রেত ভয় পায়। ডাক্তার তখন তাদের সবাইকে বাইরে গিয়ে বসতে বলে। ডাক্তার এবার সিন্ধুর বাবা মায়ের সাথে কথা বলে। সে জিজ্ঞেস করে তাদের পরিবারের কারো কি মানসিক অসুস্থতা আছে? সিন্ধুর বাবা বলে, না তো, এমন তো কিছুই নেই। ডাক্তার তখন জিজ্ঞেস করে সিন্ধুর সাথে বড় কোনো দুর্ঘটনা হয়েছে কি, বা সে কোনো বড় রকমের অসুস্থ হয়েছে কি ছোট থাকতে? সিন্ধুর মা বলে তার যমজ মেয়ে হয়েছিল, একটা মেয়ে জন্মের কয়েক মাস পরই মারা যায়। তো 5 বছর বয়স হলে সিন্ধু তার যমজ বোন ইন্দুর ছবি খুঁজে পায়। সে তখন জিজ্ঞেস করে তার বোন কোথায়? তার মা তখন তাকে বলে যে তার বোন সৃষ্টিকর্তার কাছে চলে গেছে। এটা শুনে সিন্ধু জিজ্ঞেস করে তো তার বোন কখন আসবে? সিন্ধুর মা এই প্রশ্ন শুনে কোনো মতে কথা এড়িয়ে যায় আর বলে তার বোন দ্রুতই চলে আসবে, সে যেন চিন্তা না করে। তো কিছুদিন পরই তার সবচেয়ে প্রিয় মানুষ তার দাদা তার সাথে খেলতে যায়, আর তখনই চোখের সামনে পড়ে মারা যায়। ছোট্ট সিন্ধুর জন্য তা ছিল বিভীষিকাময় সময়। সিন্ধু তো তারপরে একেবারে অসুস্থ হয়ে যায়। এই সব কিছু শুনে ডাক্তার বলে সিন্ধুর একটি মানসিক রোগ রয়েছে, একটি সাইকোটিক ডিসঅর্ডার আছে, যার নাম সিজোফ্রেনিয়া সেন্সরি এক্সপেরিয়েন্স। এতে মানুষ অবাস্তব কিছু দেখতে আর শুনতে পায়, এমনকি ঘ্রাণ নিতে বা স্বাদও গ্রহণ করতে পারে। সিন্ধু ছোটবেলা থেকেই তার মায়ের কাছে ভূতের গল্প শুনেছে। সব বাচ্চারাই ভূতের গল্প শুনে বড় হয়, কিন্তু সিন্ধু এই সব গল্পে একটু বেশিই ভয় পেতে থাকে। ধীরে ধীরে ভয় তার রক্তে মিশে যায়। এছাড়াও তার বেশ একাকিত্ব ছিল, তাই দাদু মারা যাওয়ার পর একাকিত্ব কমাতে সে এটা কল্পনা করে নেয় যে তার বোন সৃষ্টিকর্তার কাছ থেকে ফিরে এসেছে। তার আরো বেশি একাকী লাগলে তখন সে বিন্দুকেও কল্পনা করে নেয়। সিন্ধু কিছুটা বড় হলে যখন সে দেখে যে তার বন্ধু বান্ধবীর বয়ফ্রেন্ড আছে আর তাদের সাথে তারা অনেক কথা শেয়ার করে, সিন্ধু তখন তার মনের মানুষ খুঁজে নেয় আর সাম্পাতকে তখন থেকেই কল্পনা করতে শুরু করে। ধীরে ধীরে তার এই কল্পনা বাড়তে থাকে। শুরুর দিকে ধরা পড়লে এই রোগ সুস্থ হয়ে যায়, কিন্তু এখন সে একদম চরম অবস্থায় আছে, তাই এখন তাকে সুস্থ করাটা বেশ কঠিন হবে। সে বাইরে থাকলে তার নিজের এবং আশেপাশের মানুষের জন্য তা বিপজ্জনক হয়ে উঠবে। ডাক্তারের পর সিন্ধুর মা বাবাকে বলে শুধু সন্তান জন্ম দিলেই হয় না, সন্তানের দিকে লক্ষ্য রাখতে হয়, তাদের সাথে বন্ধুত্ব করতে হয়। বাবা মার কাছ থেকে দূরত্ব সন্তানের মধ্যে নানান ধরনের মানসিক সমস্যার তৈরি করতে পারে। সিন্ধুর মা তো এসব শুনে কান্নাই করে দেয় আর বলতে থাকে সে তো কখনোই ভাবেনি তার সন্তানের এমন অবস্থা হবে। কোনো বাবা মাই তো চায় না যে তার সন্তান পাগল হয়ে যাক। প্রথম দিকে সে যখন নিজের মনে একা একা কথা বলতো, তারা সেটা বাচ্চাদের খেলা ভেবে এড়িয়ে যেত, তারা তো সেটা নিয়ে কখনোই ভাবেনি। তবে ধীরে ধীরে তার এই পাগলামি বাড়তে থাকে, সে একা একাই কথা বলে। তার মা বাবা তো এই সব কিছু নিয়ে চিন্তা করতে থাকে। সেদিন ইন্দুকে ধাক্কা দেওয়ার কথা ভেবে সে সেদিন নিজেই পড়ে যায় আর নিজেই মাথায় আঘাত পায়। একজন তা দেখতে পেয়ে এসে তার বাবাকে খবর দেয়। তার বাবা মেয়ের এই অবস্থা দেখে তাকে একজন তান্ত্রিকের কাছে নিয়ে যায়। আর এই তান্ত্রিকের ব্যাপারটা সিন্ধুর মাথায় তখন থেকেই ঢুকে পড়ে। তাই নিজের কল্পনায় সাম্পাতকে খোঁজার জন্য সেই তান্ত্রিককেই কল্পনা করে নিয়েছে। সেখানে এক লোক এসে বলে এখানকার যুগে তারা কেন তান্ত্রিকের কাছে এসেছে, তাদের তো উচিত মেয়েকে ডাক্তারের কাছে নেয়া। এই লোকটিকেই সে তখন তার কল্পনায় দেখেছিল, যে বলেছিল তার মনের ভেতরেই সব কিছু রয়েছে, তাই তার এসব করা উচিত নয়। আর কিচ্ছু করতে না পেরে তারা সিন্ধুকে ডাক্তারের কাছে নিয়ে যায়। সিন্ধুর বাবা বলে তার মেয়েকে সুস্থ করার জন্য সবকিছু যেন ডাক্তার করে। তাদের মেয়ের ভেতর তাদের জীবন আটকে আছে, আর সেই জীবন এখানে দিয়ে যাচ্ছে তারা। এরপরে সিনু আর গীতা নামের দুজন ইনস্ট্রাক্টরের কাছে সিন্ধুকে নেওয়া হয়। মানসিক রোগের কারণেই তারা তাদের সন্তান হারিয়েছে, তাই মানসিক রোগে আক্রান্ত বাচ্চাদের তারা এখানে এসে সাহায্য করে। এরপর থেকে সে সাম্পাতের বাবা মা হিসেবে
সিনু আর গীতাকেই কল্পনা করে নিতে থাকে। তারা দুজন বেশ আদর যত্ন করেই তার চিকিৎসা করতে থাকে, একেবারে বাবা মার মতো করে। তাই তো সিন্ধু তার মা বাবার জায়গায় এদেরকে কল্পনা করতে থাকে, তাও সাম্পাতের মা বাবা হিসেবে। আর অ্যাজাইলামের অন্য বাচ্চাদের, সাম্পাতের পরিবার, তার কাজিন এইসব মনে করেই সে বড় হতে থাকে। তাকে ওষুধ দেওয়া হলে সে কল্পনা বন্ধ করে, আবার ওষুধের প্রভাব চলে গেলে অবাস্তব কল্পনা করতে থাকে। সে ওষুধ নেওয়া বন্ধ করে দেয় কারণ তার কল্পনার জগৎ তার বেশি পছন্দের ছিল। এভাবে সে ধীরে ধীরে এই মেন্টাল অ্যাজাইলামে বড় হতে থাকে। আর আশেপাশে সে যা কিছু দেখে তাই সে নিজের জীবনে কল্পনা করে নেয়। প্রতিটি গল্প তার গল্পের সাথে জুড়ে দেয়। সাম্পাত যখন তাকে নতুন বাড়িতে আনে তখন আসলে সে অ্যাজাইলামের সামনে ছিল। তো একদিন নার্সরা কর্নফ্লেক্স নিয়ে গল্প করছিল যে তাদের বাচ্চাদের তারা কর্নফ্লেক্স দেয়, সেটা বলছিল। আর এরপরই সিন্ধু তার কল্পনার জীবনে কর্নফ্লেক্স খেতে শুরু করে। কর্নফ্লেক্স তার পছন্দের খাবার হয়ে যায়। এক মহিলা যখন জানায় যে তার স্বামী কাজে গেছে আর তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে, তখন সেও সাম্পাতের ফোন বন্ধের ব্যাপারটা কল্পনা করে নেয়। আর যখন কোনো নার্স ফুল দেওয়ার কথা বলে তখনই তার দরজায় ফুল পার্সেল আসতে থাকে। যখন সে শপিং এর কথা শোনে তখন সে কল্পনায় বিন্দুকে নিয়ে শপিং করতে যায়। একদিন যখন হারিয়ে যাওয়া কাউকে খুঁজতে অ্যাজাইলামে পুলিশ আসে তখনই তার কল্পনায় সে পুলিশ স্টেশনে যায় হারিয়ে যাওয়া সাম্পাতকে খুঁজে বের করার জন্য। এভাবে করেই কল্পনা আর বাস্তবের মাঝামাঝি সে বাস করতে থাকে। আর বাস্তব জীবনের প্রতিটি ঘটনাকে সে তার কল্পনার জীবনে নিয়ে আসে। এসব ঘটনা তাকে খুলে বলে ডাক্তার। ডাক্তার বলে সে নিয়ম করে যদি ওষুধ খেত তাহলে তার সাথে এমনটা হতো না। ডাক্তার আরও বলে এখানে প্রায় 13 বছর ধরে আছে সে, অর্থাৎ গল্পের টাইম লাইন 3টি নয়, একটিই ছিল অ্যাজাইলামের সময়। আর বাকি সব সিন্ধুর কল্পনা। আমরা যাকে স্বাভাবিক জীবন বলছিলাম তা সবচেয়ে অস্বাভাবিক ব্যাপার। সিন্ধু জিজ্ঞেস করে তার সাথে যা হয়েছে সবকিছুই কি কল্পনা? ডাক্তার জানায় হ্যাঁ, সবই তার কল্পনা। তো ডাক্তারের সাথে কথা বলতে বলতে সে দেখতে পায় তার সামনে তার বাবা মা ছাড়াও তার দাদু এসে দাঁড়িয়েছে। ইন্দু, বিন্দু আর সাম্পাতও এসে দাঁড়িয়েছে। আর হুডি পরা ওই লোকও এসেছে। সিন্ধু তখন বলতে থাকে সবই তার কল্পনা হলে ডাক্তার আর তার বাবা মাও কল্পনা। ডাক্তার বলে না, সে কল্পনার না। পেছন থেকে তার বাবা মা বলে তারাও কল্পনা না। তবে সাম্পাত, ইন্দু, বিন্দু, তার দাদু সবাই বলতে থাকে তারা কল্পনা না, তারা বাস্তব জীবনে আছে। এই সব কিছু দেখে শুনে সিন্ধু তো প্রচন্ড আতঙ্কিত হয়ে যায় আর হঠাৎই চিৎকার করে ওঠে। আর তার এই ভয়ের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। ভয় একটা রোগ, আর এই রোগ ধীরে ধীরে মানুষকে কিভাবে শেষ করে দিতে পারে সেটাই এই গল্পে দেখানো হয়েছে। যাক, এই তো ছিল আজকের গল্প। সিন্ধুর জীবনের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।